আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওটা যারা দেখতেছো হয়তোবা সাস্টে পড়ার অনেক ইচ্ছা। তো তোমাদের একটা কথা বলি, কেমিস্ট্রিতে তুমি যদি ভালো মার্ক তুলতে পারো, তাহলে আসলে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। অ্যান্ড আসলে কেমিস্ট্রিতে মার্ক তুলনামূলক পাওয়াটা সহজ। ফিজিক্স এবং ম্যাথের তুলনায় তুমি যদি ওভারঅল প্রশ্ন দেখো, আর ম্যাথটা আসলে বেশি কমপ্লেক্স ম্যাথ থাকে, বড়, বড় ম্যাথ দিয়ে দেয়। তো সেগুলোতে মার্ক পেতে চেষ্টা করবা। কিন্তু কেমিস্ট্রি তুমি যদি একটু বিগত টপিক এনালাইসিস করে এবং কনসেপ্ট বুঝে পড়ো, দেখবা যে কমন টপিক থেকে একটু ডিপ ম্যাথ আসলে বা ডিপ কনসেপ্ট আসলে তুমি পারবা। হ্যাঁ, তো আর কেমিস্ট্রির জন্য সাস্টের একটা টিপস আমি তোমাদেরকে বলি যে সালভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস করো। হ্যাঁ, যে সাস্টের স্যারদের পছন্দের টপিক কোনগুলো, বেশি কোশ্চেন স্যাররা কোন জায়গা থেকে করতেছে, এন্ড যেই টপিক থেকে বিগতবার হয়ে গেছে প্রশ্ন, ওইরকম টপিকই দেখবা যে ওইখান থেকে আবার ঘুরাই দিবে প্রশ্ন। তখন পারবা কিনা ওইভাবে প্রিপারেশন নিবা। সো এই সালভিত্তিক ভিডিওগুলো ভালো মতো দেখো। সাস্টের একটা সিরিজ তৈরি করে দিচ্ছি তোমাদের, যাদের জাস্ট জাস্ট 3.50 আছে এইচএসসিতে জাস্ট 3.50 আছে, তোমরা সাস্টে অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? আর এবার 25 ব্যাচ, যারা 25 ব্যাচের এই ভিডিও যারা দেখবা সামনে, তোমাদের রেজাল্ট যদি ডাউন হয়, তাহলে টেনশনের কোনো কারণ নাই। সাস্ট তোমার জন্য একটা স্বপ্নের একটা জায়গা, ঠিক আছে? অনেকে সিকিউর ওয়েটে পড়তে পারে না, বা অনেকে বুয়েটে অ্যাপ্লাই করতে পারে না রেজাল্টের কারণে। সাস্ট হচ্ছে তাদের জন্য একটা বেস্ট অপশন। সুতরাং সাস্টে চান্স পাওয়ার জন্য ভালো মতো ক্লাসগুলো দেখো এবং বিগত প্রশ্ন সলভ করো, ঠিক আছে? তো শুরু করা যাক। আমরা এই ভিডিওতে 17-18 সেশনের প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করবো। তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে, দেখো দ্বিতীয় শক্তি স্তর মানে হচ্ছে দুই নম্বর শক্তি স্তর থেকে আসতেছে হচ্ছে প্রথম শক্তি স্তরে। সো এখানে আসলে N1 এর ভ্যালু হচ্ছে, N2 এর ভ্যালু কত? N1 এর ভ্যালু হচ্ছে এখানে ছোটটা, আর N2 এর ভ্যালু হচ্ছে বড়টা। এইটা মনে রাখবা, কারণ সূত্র তুমি দেখো, সূত্রটা আমি লিখি। 1/λ বলছে যে কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করবে, মানে ল্যামডা বের করতে হবে। তুমি জানো 1/λ সমান সমান RH Z স্কয়ার ইনটু 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার। এই সূত্র তুমি ভালো মতোই জানো। And এটা আমি একটু সাদা কালি দিয়ে দেখাই। এখানে 1/λ সমান সমান কত হবে? RH এর ভ্যালু হচ্ছে 10 96 78। এই যে 10 96 78 লিখছো, এটা দেখো হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে আছে, ঠিক আছে? তো এটা তুমি RH এর ভ্যালু যখন 10 96 78 বসাবা, তখন আসলে 1/λ সেন্টিমিটার ইনভার্সে আসবে। তো জেড স্কয়ার, দেখো হাইড্রোজেন পরমাণুর জেড কত? জেড হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, 1 লেখো শুধু। আর N1 এর ভ্যালু হচ্ছে ছোটটা, দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে। তাহলে N1 এর ভ্যালু হচ্ছে ছোটটা, মাইনাস 1/2 স্কয়ার। এখানে তুমি ভ্যালু বসাও 10 96 78। ক্যালকুলেটর অ্যালাউ করবে সাস্টে, তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলবা, ঠিক আছে? দেখি ক্যালকুলেটরটা কই। ক্যালকুলেটর দিয়ে করো 10 96 এরপরে হচ্ছে 78 ইনটু 3/4, 3/4 আসতেছে হচ্ছে 82258। আসতেছে হচ্ছে 82258। এই যে এটা আসছে, এটা কিসে আসছে, কোন এককে আসছে সেটা তোমাকে বুঝতে হবে। এটা আসছে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স এককে। এখন তো তোমাকে বের করতে হবে কি? 1/λ। এখন তুমি হচ্ছে 1/λ পাইছো, তুমি হচ্ছে লেমডা যখন বের করবা তখন আসলে এটাকে ইনভার্স করে দিবা। এই যে লেমডা যখন বের করবা, তখন এই যেটা পাইছো সেটাকে ইনভার্স করে দাও। আনস ইনভার্স করে দিলে আসতেছে হচ্ছে 1.21, 1.21, 1.215 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। কি আসলো এটা? ওকে, সেন্টিমিটার হয়ে যাচ্ছে। দেখো এখানে ছিল সেন্টিমিটার ইনভার্স, আমি একটু অন্য কালি দেখাই। এখানে ছিল সেন্টিমিটার ইনভার্স, এখানে হয়ে গেল সেন্টিমিটার, তাই না? তাহলে এইখানে এখন তুমি কি করবা? এই সেন্টিমিটার থেকে তুমি আসলে কিসে নিবা? দেখো এখানে অ্যাংস্ট্রমে আছে, ন্যানোমিটারে আছে, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম ন্যানোমিটার। তো 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার পাইছো। তো 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 1 সেন্টিমিটার লেখা যায়, 1 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটার সমান সমান কত ন্যানোমিটার, সেটা একটু জানতে হবে। 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 1 সেন্টিমিটার সমান হচ্ছে, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। এইটা তোমার জানতে হবে, বুঝছো? এটা তোমাকে জানতে হবে। সো এটা যখন তুমি কাজ করবা, ক্যালকুলেট করবা, তখন আসলে অ্যান্সার কত আসবে দেখো। এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1.21 ইন্টু 10, 10 তুমি কমন নিচ্ছ এবং পাওয়ার যোগ করে দাও, 7 মাইনাস 5, 7 মাইনাস 5, তাহলে আসতেছে 1.21 ইন্টু 10 স্কোয়ার। তাহলে 1.21 এর সাথে তুমি 100 গুণ দিলে কত হবে? 121। 121 কি হয়ে যাচ্ছে? ন্যানোমিটার হয়ে যাচ্ছে। কিন্তু 121 বা 120 ন্যানোমিটার কি আছে? 121 ন্যানোমিটার মানে 120 ন্যানোমিটারই ধরো, 120 ন্যানোমিটার এখানে নাই। সো তোমাকে এটা অ্যাংস্ট্রমে নিতে হবে। কিসে নিতে হবে? অ্যাংস্ট্রমে নিতে হবে। তো তুমি অ্যাংস্ট্রমে এখন বের করবা যে আসলে তুমি এটাকে এইখানে দেখো, আমি একটু মুছে দিই আবার এই জায়গাটাতে, এই জায়গাগুলো একটু মুছে দিই। দেখো ন্যানোমিটার অপশনে আছে, অ্যাংস্ট্রম অপশন আছে, যেন দুইটাই বের করা লাগতেছে, ঠিক আছে? তুমি এখন অ্যাংস্ট্রমে বের করে দেখো অপশনে উত্তর আছে কিনা। 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল? আচ্ছা 121 ন্যানোমিটার পাইছো। তুমি এখানে পাইছো হচ্ছে 121 ন্যানোমিটার, এটা পাইছো। তো 121 ন্যানোমিটার মানে হচ্ছে 121 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, তাই না? এটাই তো 121 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এখন মিটার থেকে অ্যাংস্ট্রম কিভাবে নিব ভাইয়া? 1.121 ইন্টু 10 টু দি 121 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু এই যে মিটার, 1 মিটার সমান সমান কত হবে বলো তো? 1 মিটার সমান সমান কত অ্যাংস্ট্রম, এটা কি জানো? 10 টু দি পাওয়ার মাইনাস 10। হ্যাঁ, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কি অ্যাংস্ট্রম। 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম।
10 অ্যাংস্ট্রম হবে। সো এরপরে তুমি এটাকে কি করবা, জাস্ট ক্যালকুলেট করে দিবা, 10 কমন নিয়ে পাওয়ার যোগ, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে। তো এখানে হচ্ছে 121 ইন্টু 10⁻10 - 9 কত 1। সো এখানে তুমি পাচ্ছ হচ্ছে 121 1210 অ্যাংস্ট্রম। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। 1210 অ্যাংস্ট্রম। দেখো তো 1210 অ্যাংস্ট্রম আছে কিনা। এটা না, 1210 অ্যাংস্ট্রম হবে অ্যান্সার। দেখো তো 1210 অ্যাংস্ট্রম আছে কিনা। এই যে 1210 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, এটা এখানে অ্যান্সার। তো আশা করি বুঝাতে পারছি যে এটা কিভাবে হয়েছে। এন্ড পরের প্রশ্নে চলে যাই। একটা মৌলের শেষ 3টা অরবিটালের ইলেকট্রন বিন্যাস এরকম হলে মৌলটার পারমাণবিক সংখ্যা কত। শেষ 3টা অরবিটাল ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছে, দেখো 4p 4d এবং 5s দিয়ে দিছে। তো আসলে তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s স্কয়ার 2s স্কয়ার 3s স্কয়ার 3p 6 3d 3dও 10 হয়ে গেছে। এরপর হচ্ছে 4s এ গেছে, 4s এ 2টা গেছে, পরে 4p তে দেখো 6টা দিছে, 4p তে 6টা দিয়ে 4d তেও দিছে, 4d তে কয়টা আছে 4টা, এন্ড 5s এ একটা আছে। এখন তুমি দেখো এখানে আসলে 10টা, এখানে হচ্ছে 18 আর 10 28 এবং 30, 30 আছে 36 এবং আর 4 কত 36 আর 4 হচ্ছে 40, আর এটা একটা 41। সো এটা বলছে যে মৌলটার পারমাণবিক সংখ্যা কত। এই প্রশ্নটা দেখো, কোন কোয়ান্টাম NLMS সংখ্যার বিন্যাস সম্ভব না, মানে কোয়ান্টাম সংখ্যার বিন্যাস সম্ভব না কোনটা। একটা বিষয় দেখো যে এই যে NLMS, তো এস এর মান হয়তো প্লাস হাফ হবে, না হয় মাইনাস হাফ হবে। দেখো সবগুলোতে প্লাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ আছে। তো এস এর মান নিয়ে কোনো সমস্যা নাই। এখন পরে এন এর মান এবং এল এর মান নিয়ে ঝামেলা। তো এখানে একটা বিষয় দেখো যে এইখানে এটা আসলে সম্ভব। এই যে এখানে আসলে এটা কি কেন সম্ভব, কেন সম্ভব বলতে পারছো ভাই, কেমনে সম্ভব। যেমন এন এর মান এখানে 3, তাহলে এন এর মান 3 হইলে এস এর মান, এল এর মান 0, এল এর মান 0 হলে কি, এল যদি তোমার হচ্ছে 0 হয়, 0 1 2 3, এল 0 হলে এস উপস্তর, এল 1 হইলে পি উপস্তর, 2 হইলে ডি উপস্তর, এবং 3 হইলে কি এফ উপস্তর, এস পি ডি এফ 0 1 2 3, এটা তোমরা পড়ছো। এটা আসলে উপস্তরের নাম। এখন কথা হলো যে এখানে আসলে দেখো তো 3s হইতে পারে না, 3s তো সম্ভব তাই না, 3s সম্ভব, তো এখানে 3s হইতেই পারে। এবং এটাতে দেখো, এটাতে একটু চিন্তা করো, 1s কি সম্ভব না, 1s হচ্ছে, 1s কেন হয়েছে, কারণ এইটা হচ্ছে এল এর মান, বুঝছো, আর এই যে এইটা হচ্ছে এন এর মান, এবং এইটা হচ্ছে এম এর মান, এইটা হচ্ছে এস এর মান। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার। তো আর এম এর মান হচ্ছে, ভাই এম এর মান কোত্থেকে আসে, এম এর মান কিভাবে হয়, এল এর মান তো বুঝলাম, এম এর মান হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। এম এর মান কি 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। তোমার এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান হবে হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত। বুঝতে পারছো, এটা একটু মুছে দিচ্ছি। তো দেখো এই পরের প্রশ্নটা এখানে দেখো যে প্রথম এন এর মান 2, তাহলে এল এর মান 1, তাহলে 2p কি হইতে পারে না, এখানে তো 2p হচ্ছে, তো 2p হইতে পারে। এখানে এই যে এখানে 1s হয়েছিল, এখানে আসলে 3s হয়েছিল, এটা সম্ভব। ওকে, তো এম এর মান কিন্তু আমরা যেটা আসলে আলাপ আলোচনা করলাম যে এম এর মান, এম এর মান হচ্ছে, এম এর মান এখানে আসলে সর্বোচ্চ প্লাস মাইনাস এল পর্যন্ত হবে, সর্বোচ্চ প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। তুমি যদি এল এর মান দেখো, এখানে এল এর মান ধরো 2, এল এর মান তোমার কাছে 2 আছে, তাহলে +2 +-2 +-1 এবং 0, এর বাইরে এল এর মান, এম এর মান সম্ভব না। ঠিক আছে, তুমি এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আসলে 3 এবং এই যে এল এর মান 2 দেখে ডি, তাহলে 3D তো সম্ভব, এবং এল এর মান 1 হইতে পারে অবশ্যই। কিন্তু এখানে 4, 4 এরপরে 2 4d, আচ্ছা 4d সম্ভব, কিন্তু এম এর মান দেখো এখানে কত দিছে, এম এর মান দিয়ে দিছে হচ্ছে এখানে -3 একটা দিয়ে দিছে। এটা কি সম্ভব, এটা সম্ভব না, কারণ আমি তোমাকে বললাম যে এম এর মান হচ্ছে এল এর মানের উপর নির্ভরশীল। হ্যাঁ, এল এর মান হচ্ছে 2, তাহলে +-2 পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ এম এর মান হবে, কিন্তু এখানে -3 দিয়ে দিছে, যেটা আসলে আউট অফ দ্য বক্স। তো এটা উত্তর হবে না। সো এটা হচ্ছে এখানে অ্যান্সার, যে কোনটা সম্ভব না, এটা সম্ভব না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নে যাই। বলছে একটা জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, যা নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সহজে দ্রবণীয় হয়ে যায়। তো এটা, এই যে সিলভার নাইট্রেট, সেটা আসলে যোগ দিলে সাদা পদক্ষেপ কখন পড়বে, যখন আসলে এখানে ক্লোরাইড আয়ন থাকবে। ঠিক আছে, কিভাবে দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ যখন থাকবে, বলছে একটা জলীয় দ্রবণ, তোমার কাছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে, এটার সাথে তুমি সিলভার নাইট্রেট যখন যোগ দিবা, তখন এখানে মেনলি সিলভার ক্লোরাইডের, এই যে এখানে সিলভার, সিলভার প্লাস এবং সিএল মাইনাস, তো এখানে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে, প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট পার্শিয়ালি তৈরি হবে। তো এখানে এই যে সিলভার ক্লোরাইড, সেটা অধক্ষেপ পড়ছে, এই যে অধক্ষেপ পড়ে সেটা আসলে নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হয়। সিলভার ক্লোরাইড অবশ্যই নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হবে। তোমাদেরকে এখানে আসলে আয়ন শনাক্তকরণ করতে হবে। এই বিষয়গুলো বুঝতে গেলে আয়ন শনাক্তকরণের যে বিষয়গুলো, সেগুলো ফিল নিয়ে পড়তে হবে। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ যদি ভালো মতো না পড়ো, তাহলে এগুলো অপরিচিত মনে হবে। হ্যাঁ, প্রত্যেকটার, এই যে নাইট্রেট বলো, সালফেট বলো, কার্বনেট বলো, ক্লোরাইড বলো, এগুলোর আয়নের শনাক্তকরণ বিক্রিয়া আছে, আলাপ আলোচনা আছে গুণগত রসায়নের লাস্টের দিকে, এটা পড়তে হবে। তো এই যে সিলভার ক্লোরাইড, সেটা যে আসলে নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়, সেটা তোমাকে জানতে হবে, না হয় এটা অ্যান্সার করতে পারবো না। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হয়। হ্যাঁ, এই যে এজিসিএল, এজিসিএল, এজিসিএল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা, এই যে অদক্ষেপ যেটা পড়ছে, সেটাকে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দিবা, তখন আসলে সিলভার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। বুঝছো, সিলভার হাইড্রোক্সাইড
প্লাস হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে অ্যান্ড এভাবে আসলে এটা সলিউবল হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে। কিন্তু কথা হচ্ছে যে অন্যান্যগুলো এখানে আনসার হবে না। কারণ আসলে এই যে সিলভার ক্লোরাইডের ধর্ম হচ্ছে সে নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় না, অদ্রবণীয় হয়। এটা আসলে বই থেকে তোমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, সো এখানে উত্তর হচ্ছে ক্লোরাইড আয়ন। তারপর আর এখান থেকে আমি বলি তোমরা আসলে এই সালফেটটা খুব ভালো মতো পড়ো, বুঝছো? সালফেট এবং হচ্ছে কার্বনেট, নাইট্রেট এগুলোও আসে। আয়ন শনাক্তকরণ থেকে সাস্ট অনেক ইম্পর্টেন্ট। এই টপিকটা আয়ন শনাক্তকরণ সাস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা ভালো মতো পড়ো। পরের প্রশ্নে যাই। কোন অভিমুখী বিক্রিয়া সাম্যাবস্থা ব্যত্যয় হলে কোন নীতির উপর ভিত্তি করে পুনরায় সাম্যাবস্থা ফিরে আসে? খুবই সহজ না এটা? ক্লাস-ক্লিয়ারের নীতি। দেখছো? খুবই সহজ প্রশ্ন, বাট তোমাকে একটা পারলেই হবে না, বাকিগুলো পারতে হবে আসলে। পারক্লোরেট আয়নের সংকেত। তো পারক্লোরেট আয়নের সংকেত হচ্ছে এই যে তোমরা পারক্লোরেট অ্যাসিড পড়ছো না, HClO4, এটা এখান থেকে এই যে পারক্লোরেট, বুঝছো? এটা হচ্ছে এখানে অ্যান্সার। আর এটা কি? এটা হচ্ছে হাইপোক্লোরাইড। এটা হচ্ছে হাইপোক্লোরাইড এবং এইটা তো দেখলাম। আর এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে শুধু ক্লোরাইড, এবং এটা হচ্ছে শুধু ক্লোরেট, ক্লোরেট এবং এইটা হচ্ছে ক্লোরাইড আয়ন, যেটা তোমরা জানো ক্লোরাইড। আর ওটা এগুলো লাস্টে কিন্তু শুধু টি ট, হ্যাঁ, এটা ট ট এবং ট, এটা হচ্ছে ড। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। 400 আচ্ছা 45°C তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক এত তাপমাত্রার হার ধ্রুবকের দ্বিগুণ, তাহলে সক্রিয়ণ শক্তি কত কিলোজুল পার মোল? তো এটা আসলে একটা সূত্র তোমরা জানো, সক্রিয়ণ শক্তি। এটা লগ দিয়েও লেখা যায়, লন দিয়েও লেখা যায়। যেকোনো একটা খুব ভালো মতো মনে রাখবে যেন পরীক্ষার হলে ভুলে না যাও। কিন্তু এখান থেকে অনেকেই ভুলে যায় সূত্র, অনেকেই ভুলে যায় লন K2/K1। লন K2/K1 আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে মনে রাখবা। EA/R, এখানে ঝামেলা নাই, 2.303 আর লেখা লাগতেছে না, শুধু EA/R লিখতেছো যখন তুমি লন লিখতেছো। ঠিক আছে? যখন লন লিখবা তখন EA/R দিয়ে করে ফেলবা এবং T2 - T1 নিচে হচ্ছে T1 T2। এখন কিভাবে? এই যে এখানে যখন K2 লিখতেছো তখন এখানে শুরুতে T2। ঠিক আছে? এখানে যখন K2 লিখতেছো তখন এখানে শুরুতে T2। ওকে, তাহলে আর নিচে হচ্ছে T1 T2 কোণ। সহজ। এখন দেখো বলছে যে 45° তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক 35° তাপমাত্রার হার ধ্রুবকের দ্বিগুণ। তো এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2, এটা হচ্ছে K2 আর এটা হচ্ছে T1, এখানে হচ্ছে K1। তাহলে বলছে যে 45° হার ধ্রুবকের তাহলে K1 যেটা সেটা আসলে সেটা আসলে K2 এর 2 গুণ। বুঝছো? তো এই যে এটাকে তুমি হচ্ছে এই যে K2 তো K2 উপরে থাকবে এবং এখানে আসলে K1 কে তুমি 2 দিয়ে গুণ করলে K2 সমান হবে। তাহলে তুমি K1 এর জায়গায় লিখো হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। আর EA/R এটা ঠিক রাখো। আচ্ছা, EA তুমি বের করবা, সক্রিয়ণ শক্তি যেটা সেটা বের করবা। তো EA/R, R এর ভ্যালু কত হবে? R এর ভ্যালু হবে হচ্ছে 8.31, 8.314। হ্যাঁ, আর এইখানে হচ্ছে T2 কত? 35°C। দেখো 35 প্লাস 273 কত আসে? 308 আসতেছে। 308 মাইনাস এখানে কত? 45 প্লাস 273 আসতেছে হচ্ছে 318। 318, তো 308 ইন্টু 318 গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দাও, কত আসে? এখন এখানে তুমি পুরোটাই তুমি এখন করবে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, অথবা তুমি আলাদা করে করতে পারো। লন 0.5, লন 0.5 এর মান যেটা আসতেছে ওইটার সাথে ওই পাশে যা পায় ওই পাশে যা আছে সেটাই গুণ দিয়ে দাও। 308 ইন্টু 318 ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে 308 মাইনাস 318। সো এখানে আসতেছে হচ্ছে আচ্ছা এখানে যেটা আসতেছে তারপরে তার সাথে হচ্ছে 8.314 গুণ দিয়ে দিলাম। তুমি ক্যালকুলেটর দিয়ে এটা করবে, একবারই করে ফেলতে পারো, সমস্যা নাই। তো এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 56443.41 পার মোলে আসছে। হ্যাঁ, জুল পার মোলে আসছে। কারণ তুমি যে এখানে এটাই একক বসাইছো, আর এর একক সেটা আসলে জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, তো লিখো এটাকে এখন তুমি কিলো জুলে নিবা। দেখো বলছে যে কিলো জুলে কত সেটা। কিলো জুল পার মোলে নিতে গেলে এটাকে 1000 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে আসবে হচ্ছে 56.44 কিলো জুল পার মোল। ঠিক আছে? দেখো 56.43 আছে উত্তরে। সো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। কোন যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না? তৈরি করে না? আচ্ছা, পানি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এটা আমরা জানি। পানি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, HF হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, কারণ অক্সিজেন, ফ্লোরিন এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, তাই না? H2O4 এটা হচ্ছে COOH, বুঝছো? এটা হচ্ছে কি অ্যাসিড এটা? এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল। এটাও হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, জানো? ইথানল হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। কিন্তু এইটা এইটা হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না কোনোভাবেই। বুঝতে পারছো? কারণ কি? কারণ হচ্ছে এটা ডাইপোল মোমেন্ট আসলে শূন্য। তুমি যদি এখানে দেখো, এখানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। তো এখানে আসলে ডাইপোল মোমেন্ট কি হয়? শূন্য হয়। এখানে ক্লোরিন ইলেকট্রন তার নিজের দিকে টান দেয়। আমি একটু দেখাচ্ছি। এখানে ক্লোরিন ইলেকট্রন তার নিজের দিকে টান দিল, এখানে ক্লোরিন নিজের দিকে টান দিল। দুই পাশে কি হয়ে গেল?
অপোজ হয়ে গেল। আর এইদিকে হচ্ছে কার্বন নিজের দিকে টানতে, কার্বন নিজের দিকে টানতে। সো এখানে আসলে ২ দিক দিয়ে অপোজ হয়ে যায়। তো ডাইপোল মোমেন্ট কি হয়? শূন্য হয়। ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার কারণে এখানে আসলে হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারবে না। ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে গেলে সম্ভব নয়। আসলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে, না হয় হাইড্রোজেন বন্ধন সম্ভব। কি হবে? ডিফারেন্স থাকা লাগবে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে তারা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং শো করার একটা ব্যাপার-স্যাপার থাকবে। বাট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি না থাকে তাহলে তো আসলে হাইড্রোজেন বন্ডিং সেখানে সম্ভব না। পরের প্রশ্নে যাই। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার CH2Cl2। কোন যৌগ অষ্টকপূর্ণ না? তুই তো জানা দরকার যে কোনটা অষ্টকপূর্ণ নয়। BF3 হচ্ছে অষ্টকপূর্ণ না এখানে। অষ্টক সংকুচিত যৌগ। কেন? কারণ BF3 এভাবে থাকে, এভাবে ৩ টা ফ্লোরিন যুক্ত থাকে। এই বন্ধনটা একটু অন্যদিকে হয়ে গেছে। তো এই যে ফ্লোরিনগুলো যুক্ত আছে, ফ্লোরিনে দেখো ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে দেখবে যে ফ্লোরিনের এরকম ইলেকট্রন থাকে। ফ্লোরিনের নিজের ইলেকট্রন থাকে, যোজিত ইলেকট্রন। এই দেখো ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p কত? 5। তার দেখো সর্বশেষ কক্ষপথে 7 টা ইলেকট্রন আছে। সো এরকম 7 টা ইলেকট্রন থাকে, 6 টা ইলেকট্রন এরকম থাকে এবং একটা ইলেকট্রন সেই বন্ধনে শেয়ার করে। হ্যাঁ? আমি এরকম দেখাই দিচ্ছি। এখন সমস্যা হলো যে বোরন, এই বোরনের ইলেকট্রন বিন্যাস করো। 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p, 1। ৩ টা। যোজিত স্তরে কয়টা ইলেকট্রন আছে? ৩ টা ইলেকট্রন আছে। তো ৩ টা ইলেকট্রনই সে শেয়ার করে ফেলছে। দেখো শেয়ার করে ফেলছে। ৩ টা ইলেকট্রন শেয়ার করে ফেলছে। শেয়ার করে পরে ফেলার পরে তার কাছে আর ইলেকট্রন নাই আসলে। তার কাছে আর লোন পেয়ার নাই। তো যেহেতু নাই, সে আসলে নতুন করে ইলেকট্রন আ সে আসলে কারো কাছ থেকে নিতে পারবে। বাট এমনি সে কাউকে দিতে পারবে না, বন্ধন তৈরি করতে পারবে না। এজন্য এখন একটা স্টেবল পর্যায়ে আছে। কিন্তু তার অষ্টকটা পূরণ হয় নাই। এই দেখো এই বন্ধন, এই বন্ধনে এই যে এইটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। এই ৩ টা বন্ধনে ৩ দুগুণে ৬ টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? ৬ টা ইলেকট্রন আছে। ৬ টা ইলেকট্রন থাকলে তো আসলে অষ্টক পূর্ণ হইল না। বন্ধন তৈরি করলে অষ্টক পূরণ হইতে হয়। হ্যাঁ? যেমন এই যে PCl5 তোমাকে দেখাই। PCl5 এর স্ট্রাকচারটা যখন দেখবা তখন তোমার সহজ হবে। এরকম থাকে না? ৩ টা ক্লোরিন এভাবে যুক্ত থাকে এবং এখানে উপরে একটা ক্লোরিন এবং উপরে আরেকটা ক্লোরিন। হ্যাঁ? এই যে ৩ টা ক্লোরিন থাকে সেটা একটা প্লেনে থাকে। যাই হোক এটা অন্য আলোচনা। তো এখন এই যে এটা থাকে, এটার কারণটা কি? দেখো ফসফরাস হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3 স্কয়ার, 3p5। তো এখানে আসলে কয়টা থাকে? আ এইভাবে থাকে না? 3p5 না, 3p3 হবে। 3p3 ফসফরাস হচ্ছে 15। সো এটাকে পরে হচ্ছে এই যে এই 3 স্কয়ার 3p এটা এরকম হয় 3 স্কয়ার, 3px, 3py, 3pz। এখানে 3d ও থাকে। সো এই যে ১ টা ২ টা ৩ টা, বাট আসলে এখানে ক্লোরিন কয়টা আছে? ৫ টা। ৫ টা ক্লোরিন। সো আমাকে ৫ টা তো বসাইতে হবে। 5 টা অযুগ্ম ইলেকট্রন লাগবে। কিন্তু এই যে এইজন্য 3s থেকে একটা ইলেকট্রন নিয়ে আমরা 3d তে নেই আরকি। 3s থেকে একটা ইলেকট্রন আমরা 3d তে শিফট করে দেই। দেন এখানে কয়টা হইছে বলো তো? ৫ টা হইছে না? ৫ টা অরবিটাল, অরবিটাল কয়টা তৈরি হবে? sp3d। sp3d সংকরিত কেন? কারণ এই যে দেখো একটা s, ৩ টা p, একটা d। যাই হোক, তো এখানে বোঝার বিষয় হলো যে এখানে এই ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা এবং ৫ টা বন্ধন। ৫ টা বন্ধনে ইলেকট্রন কয়টা আছে? ১০ টা ইলেকট্রন। সো অষ্টক পূরণ হয়ে আরো বেশি হয়ে গেছে আরকি। হ্যাঁ? এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারিত যৌগ। PCl5 হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। তো এটা আসলে এখানে উত্তর হলো না। IF7 সেটাও দেখবে এরকম ভাবে অষ্টক পূর্ণ বা অষ্টক অসম্পূর্ণ হবে। PCl3 দেখবে অষ্টক পূরণ হবে। PCl3 যখন ৩ টা দিবা তখন ৩ দুগুণে ৬ আর ফসফরাসের কাছে ২ টা ইলেকট্রন থাকবে লোন পেয়ার হিসেবে। হ্যাঁ? PCl3 হচ্ছে এরকম। হ্যাঁ? ফসফরাসটা একটু ভালো মতো লিখি। তো PCl3 যদি এরকম হয় এবং এখানে একটা লোন পেয়ার থাকে। বুঝতে পারছো? একটা লোন পেয়ার থাকে। তো দেখো এই ৩ দুগুণে ৬ টা ইলেকট্রন আর একটা লোন পেয়ার। কত হলো? ৮ টা ইলেকট্রন হইল না? তো এটাও আসলে অষ্টকপূর্ণ। কিন্তু এটাও অষ্টকপূর্ণ না। একটু দেখো যে ClF3 কেন তুলনা না? যে ক্লোরিন। ক্লোরিনের ৩ পাশে তুমি ৩ টা ফ্লোরিন দিবা। এই যে ক্লোরিন। এখন এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আসলে কয়টা? ৫ টা ৭ টা ইলেকট্রন থাকে। সো এখানে এই যে দেখো এখানে ৩ টা ইলেকট্রন সে শেয়ার করছে। আরো ৪ টা আছে। সো এই ২ টা এরকম থাকে। ২ টা লোন পেয়ার থাকে। এইজন্য এখানে যে ফ্লোরিন আছে, এই ফ্লোরিনটা আসলে একটু ওইদিকেই থাকে। ঠিক আছে? এটা হচ্ছে টি শেপড হয়ে যায়। এটার আকৃতি কি হয়ে যায়? টি শেপড, টি আকৃতির হয়ে যায়। এবং ২ টা লোন পেয়ার এখানে থাকে। মূলত এই যে ফ্লোরিনগুলো দেখতেছি এগুলো আসলে নিচের দিকে থাকবে। লোন পেয়ারের কারণে, প্রিকশনের কারণে এগুলো আসলে নিচের দিকে থাকবে এরকম ফ্লোরিন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এগুলো আসলে অষ্টকপূর্ণ। এই দেখো এটা আসলে এখানে দেখো ক্লোরিনের ৩ দুগুণে ৬ টা ইলেকট্রন আছে এবং এখানে ২ টা, এখানে ২ টা। তাহলে অষ্টক সম্প্রসারিত যৌগ হয়ে গেছে এটা। ঠিক আছে? কিন্তু অষ্টক পূর্ণই হয় নাই কোনটার? BF3 র। BF3 অষ্টক পূর্ণই হয় নাই। বাকিগুলো দেখো এরকম করে এই যে IF7 বাকি আছে নিজেরা করো। দেখবে আসলে এটাও অষ্টক সংকুচিত যৌগ হবে না। শুধু এখানে অষ্টক সংকুচিত যৌগ হচ্ছে BF3। পরের প্রশ্নে যাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1% জলীয় দ্রবণের পিএইচ কত? তো পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি আসলে কি বের করতে পারো? ঘনমাত্রা 10x/m, 10x/m। তো 10 × 0.1 ডিভাইডেড বাই m কত? 40। তো আসতেছে উপরে হচ্ছে 0.11/40। তো 1/40 হচ্ছে 0.025 নাকি? 1/40 হচ্ছে 0.025 অ্যান্ড হচ্ছে এখানে বলছে যে এটার এত পার্সেন্ট পিএইচ কত? সো পিএইচ হচ্ছে এখানে POH যেটা, এটা তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইছো। এটা তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইছো। তাহলে POH হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস, হ্যাঁ, OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তো তুমি এটা ক্যালকুলেট করো মাইনাস লগ অফ 0.025। ক্যালকুলেটর আমার কাছে আছে দেখি। মাইনাস লগ অফ
মাইনাস লগ অফ 0.025 মাইনাস লগ অফ 0.025 আসতেছে হচ্ছে 1.6 1.6, তাহলে পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস 1.6, 14 থেকে 1.6 বাদ দিলে কত আসবে? 12.4 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে 12.4 এখানে অ্যান্সার। পরের প্রশ্ন যাই। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন 3 অণু বিক্রিয়া করছে, অ্যামোনিয়া তৈরি করছে। তো প্রথমে এই বিক্রিয়াটা লিখো, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আসলে এখানে 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে। খুবই ভালো কথা। তো এটা যখন করছে, তখন পরের বিক্রিয়াতে আসলে কি হয়েছে একটু খেয়াল করো। হাফ দিয়ে গুণ হয়েছে না? পরের বিক্রিয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে হাফ দিয়ে জাস্ট গুণ হয়েছে। চিন্তা করো কত দিয়ে গুণ হচ্ছে ওইটা একটু লক্ষ্য করবা। কত দিয়ে গুণ হচ্ছে ওটা একটু লক্ষ্য করতে হবে। দেখো হাফ দিয়ে গুণ করার কারণে এটা হয়েছে। এইটা যদি হয় হচ্ছে কেসি, এটা যদি হয় হচ্ছে কেসি, তাহলে হাফ দিয়ে যখন গুণ করবা তখন হয়ে যাবে হচ্ছে কেসি টু দি পাওয়ার হাফ। কেসি টু দি পাওয়ার হাফ হয়ে যাবে সাম্য ধ্রুবকের ভ্যালু। ঠিক আছে, মানে যত দিয়ে গুণ করবা তত মাথায় চলে যাবে, যত দিয়ে গুণ করবা তত চলে যাবে মাথায়। এন্ড এটাই হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে কি টু দি পাওয়ার হাফ মানে 0.64 টু দি পাওয়ার হাফ, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে রুট ওভার 0.64 মানে হচ্ছে কত? 0.8, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নে যাই। তো এটা পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটু বুঝাই দিই। দেখো যদি তুমি দেখো কখনো যে এ থেকে বি উৎপন্ন হয়েছে, এটার কেসি দেওয়া আছে হচ্ছে, এটার কেসি দেওয়া আছে হচ্ছে, এটা কেসি সামুদ্রিক কেসি। এন্ড তাহলে বি থেকে যখন তুমি এ উৎপন্ন করবা, বি ক্রিয়া উল্টা দিলে কেসি উল্টে যাবে, মনে রাখবা। বি ক্রিয়া উল্টে দিলে সামুদ্রিকও উল্টে যাবে। ঠিক আছে, এবং যত দিয়ে গুণ দিবা তত তত মাথায় যাবে, যত দিয়ে গুণ দিবা তত পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো শর্টলি মনে রাখবা। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা দেখো, MnO4 মাইনাস এইট এই যে বিক্রিয়া দিছে, বলছে যে এটাতে বিক্রিয়াতে এম এর ভ্যালু কত। তো এখানে নরমালি আসলে এই যে ইলেকট্রন, ইলেকট্রনের যে কয়টা ইলেকট্রন হবে, কয় অণু ইলেকট্রন হবে, সেটা আসলে এখানে বের করতে বলছে। তো MnO4 মাইনাস এটা থেকে আসলে উৎপন্ন হবে এখানে আসলে Mn2 প্লাস, তাই না, ম্যাঙ্গানিজ আয়ন। এবং এখানে যেহেতু 4টা পানি আছে, সো এখানে আসলে তুমি 4 অণু অক্সিজেন আছে যেহেতু, জন্য 4টা পানি দিবা। হ্যাঁ, তো 4 দুগুণে হাইড্রোজেন, আসলে এখানে 8টা হাইড্রোজেন হচ্ছে। তো এরপরে যেটা হয় যে আসলে এখন ইলেকট্রন তুমি বিবেচনা করবে যে ইলেকট্রন সংখ্যা সমান করবে। এখানে দেখো -1, MnO4 থেকে আসছে -1, এবং হাইড্রোজেন কয়টা প্লাস চার্জ আছে? 8টা, +8, মাইনাস হচ্ছে 2টা প্লাস চার্জ। এখানে আসলে প্লাস চার্জ আছে হচ্ছে 3 আর 4, 7টা। এই 7টা আর এই পাশে আছে হচ্ছে 2টা। তো উভয় পাশে সমান করতে গেলে এখানে এই চার্জটাকে এখানে আসলে 2টা চার্জ থাকা লাগবে। বাম পাশেও 5টা, বাম পাশে যদি তুমি হচ্ছে 2টা চার্জ রাখতে চাও, তাহলে এই বাকি যে 5টা চার্জ আছে, এই বাকি 5টা চার্জকে কি করতে হবে? 5টা ইলেকট্রন দিয়ে দিব। 5টা ইলেকট্রনই ওইটা 5টা চার্জকে খেয়ে ফেলবে। তো এই জন্য 5টা ইলেকট্রন দিয়ে দিব। বুঝতে পারছো? এই 5টা ইলেকট্রন 5 হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। একটা দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড, যেটা পানিতে এত% আয়নিত হলে ওই দ্রবণের OH মাইনাস আয়নের ঘনমাত্রা চাইছে, সেটা বের করতে হবে। অ্যাসিড দিয়ে বলছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করতে। আচ্ছা ঠিক আছে। তো মূলত আসলে জৈব অ্যাসিডটা আসলে জৈব অ্যাসিডের মধ্যে যেহেতু দুর্বল ঘনমাত্রা, মানে আসলে পানিও দিছে তুমি, পানির মধ্যে তো OH মাইনাস আছে, সেই OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন তোমাকে বের করতে হবে। তো চলো দেখা যাক এটা কেমনে করবা। তুমি এটা জানো যে আলফা সমান রুট ওভার K/C, এই সূত্র জানো। তো এই সূত্র থেকে যেটা আরো তুমি জানো যে আলফা H প্লাস এর যে কনসেন্ট্রেশন, আমরা একটা অ্যাসিডের H প্লাস এর কনসেন্ট্রেশন যেভাবে পাই, H প্লাস আলফা সি, হ্যাঁ, যদি মানে পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন দেওয়া থাকে, মানে কি বলে, এটা বিয়োজন মাত্রা দেওয়া থাকে, তাহলে তুমি আলফা সি এটা দিয়ে তুমি করতে পারো। এন্ড তুমি দেখো আলফা এখানে কত আসবে। আলফা হচ্ছে 1.35%, মানে এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, এবং ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.15। তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 2.02 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2.02 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আসতেছে। তারপর কি করবা? তারপর এখানে 2.25 দিয়ে দাও, একদম অ্যাকুরেট যেটা সেটাই লিখি। 2.025 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা আসতেছে, এত মোলার আসতেছে। তো এখন যেহেতু পানি আছে এখানে, তো তুমি জানো যে H প্লাস এবং OH মাইনাস আয়নের যে ঘনমাত্রা, ঘনমাত্রার গুণফল হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 এর সমান। তাহলে তুমি এখান থেকে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করতে পারো। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 ডিভাইডেড বাই H প্লাস এর ঘনমাত্রা। তাহলে এখানে দেখো কত আসে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 ডিভাইডেড বাই H প্লাস কত, 2.02 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2.025 ইন্টু 10 টু দি পাওয়ার -3। উপরে আসে হচ্ছে 1 exp -14, এটা হয়তো তোমরা স্পষ্ট বুঝতেছো না। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 ডিভাইড বাই নিচে আসে হচ্ছে 2.025 exp -3, আসতেছে 4.93, 4.93 ইন্টু 10 টু দি পাওয়ার -12। বুঝছো? মানে 93 তো নাই, 94 আছে। সো এটা হচ্ছে এখানে অ্যান্সার। কাছাকাছি অনেকগুলো ভ্যালু দিছে, বাট সেটা কিন্তু এরকম ভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। চলো পরের প্রশ্নে যাই। আলোক সক্রিয় কায়রাল কার্বন থাকবে
কাইরাল কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক, একটা যদি A হয়, একটা B হইলে একটা C হবে, একটা D হবে। মানে 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকলে সেটা আলোক সক্রিয় যৌগ হবে। তো এই কার্বনের এক হাতে OH আছে, এক হাতে ব্রোমিন আছে, বাট ক্লোরিন 2টা আছে কার্বনের হাতে। এবং এখানে যে এই কার্বন, এই কার্বনের এই যে কার্বনের তো স্টার দিলে আবার প্রবলেম, জাস্ট এমনি দেখাই। এই যে কার্বন, এই কার্বনের এক হাতে CH3 আছে, এক হাতে হচ্ছে ক্লোরিন আছে, এক হাতে ব্রোমিন আছে, আরেকটা CH3 আছে। তো CH3 দুইটা হয়ে গেছে না? দেখো এটা আর এটা দুইটা CH3 হয়ে গেছে। তো এটাও অ্যান্সার হবে না। 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকা লাগবে। এই যে কার্বন, এই কার্বনে এক হাতে OH আছে, এক হাতে ফ্লোরিন, ক্লোরিন, একটা CH3। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার। কারণ এটাতে কার্বন আছে একটা, যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক আছে। তো এটা হচ্ছে এখানে আলোক সক্রিয় যৌগ। ঠিক আছে? কাইরাল কার্বন এটাকে বলা হয় যে কাইরাল কার্বন। পরের প্রশ্নে যাই। C6H5COCl কার্বনের মূলকে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? তো তো প্রথমে তুমি যৌগটা লিখো COCl, এটা বেনজয়েল ক্লোরাইড। এটার সাথে তুমি একটা বিকারক দাও KOH, এটা এখানে OH মাইনাস, এখানে প্লাস। তো এইটুকু OH মাইনাস সে হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো এখানে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হয়, অক্সিজেন ইলেকট্রন তার নিজে থেকে টান দিবে। টান দিলে এখানে আংশিক ধনাত্মক, এখানে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। দেন আসলে এই যে OH মাইনাস সে এসে এখানে এই কার্বনে অ্যাটাক করবে। এই কার্বনে অ্যাটাক করলে এই যে কার্বন যেটা প্লাস চার্জ তৈরি হলো, সেখানে অ্যাটাক করলে এই ক্লোরিন বের হয়ে যাবে। বুঝছো? ক্লোরিন বের হয়ে যে আলটিমেটলি এখানে যেটা তৈরি করবে সেটা হলো এই যে CO মাইনাস। দেন এখানে আসলে এই পিছন দিক দিয়ে কি আসছে? OH আসছে। এবং এই যে ক্লোরিন সে কিন্তু বের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? দাঁড়াও আমি একটু এখানে মুছে দিই। O মাইনাস, এবং এখানে দিক দিয়ে OH আসছে, এবং এই যে ক্লোরিন সে কিন্তু বের হয়ে যাবে। সে হচ্ছে পরের ধাপে বের হবে। দেখো, সে যখন ইলেকট্রন নিয়ে নিবে পরের ধাপে বের হয়ে যাবে। কিভাবে বের হবে আমি দেখাচ্ছি। এই যে বেনজিন, এই বেনজিনের উপরে হচ্ছে C, এদিক দিয়ে আসলে ক্লোরিন বের হয়ে যাবে, এবং এই যে এইটা আসলে এখানে বন্ধন তৈরি করবে। চার্জ উপরের দিকে গেছিল, বন্ধন ইলেকট্রন উপরের দিকে, সে এসে আবার বন্ধন তৈরি করবে। তো এখানে আসলে ডাবল বন্ড হয়ে যাবে, আর এখানে OH থাকবে। এইভাবে মূলত হয়ে থাকে। ঠিক আছে? এইভাবে। আর এই যে Cl বের হয়ে যাচ্ছে এখানে বন্ধনের দুইটা ইলেকট্রন নিয়ে, এবং এই যে পটাশিয়াম K প্লাস, পটাশিয়াম প্লাস, তার কাছে তো একটা ইলেকট্রন নাই। হ্যাঁ, তার কাছে ইলেকট্রন ঘাটতি আছে। তো এই ক্লোরিন বলবে এই যে ক্লোরিনের দুইটা ইলেকট্রন, এই বন্ধনের দুইটা ইলেকট্রন কিন্তু সে নিয়ে বের হয়ে যায়। দুইটা ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়। তো একটা হচ্ছে পটাশিয়াম, একটা পটাশিয়ামকে একটা দিয়ে সে এখানে KCl তৈরি করে। KCl তৈরি করে। এখানে যেটা হয় যে আসলে সাবস্টিটিউশন হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করার পরে এই যে ক্লোরিন বের হয়ে গেছে, মানে আসলে কাউকে সরিয়ে বসছে। হ্যাঁ, একটা বেঞ্চে 5 জন বসে আছে, তুমি চতুর্থ ব্যক্তিকে সরিয়ে বা পঞ্চম ব্যক্তিকে সরিয়ে তুমি নিজে গিয়ে ওখানে বসছো, বা কাউকে সরিয়ে তুমি যখন গিয়ে বসছো বেঞ্চে, এটা হচ্ছে প্রতিস্থাপন। কাউকে না সরিয়ে তুমি যদি ষষ্ঠ ব্যক্তি হিসেবে ওখানে যাও, তাহলে কাউকে সরাও নাই, কাউকে উঠাও নাই, তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। বাট এখানে আসলে প্রতিস্থাপন কেন? কারণ আসলে ক্লোরিন চলে গেছে। তো এখানে নিউক্লিওফাইল অ্যাটাক হয়েছে। এই যে OH মাইনাস যত নেগেটিভ চার্জ আছে সবকিছু হচ্ছে নিউক্লিওফাইল। তো এখানে আসলে যেটা হয় যে এই যে যৌগটা সে আসলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দিবে, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ইলেকট্রোফিলিক বাদ নিউক্লিওফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন, আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন। কোনটা বলো তো? এখানে আসলে নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন, অ্যাসাইল গ্রুপ। এই যে COCl, এই অ্যাসাইল গ্রুপ, এই অ্যাসাইল গ্রুপে প্রতিস্থাপন হয়েছে, এই জন্য অ্যাসাইল প্রতিস্থাপন। কোনটার সাথে ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া শুধুমাত্র একটা অ্যালকিন, শুধুমাত্র একটা অ্যালকিন উৎপন্ন হবে। ইথানলীয় মানে কি? মানে হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে, আরেকটা ভিডিওতে বলছিলাম অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না, ডাবল বন্ড উৎপন্ন হবে, মানে অ্যালকিন আসবে। অ্যালকোহলিক পটাশিয়াম দিলে অ্যালকোহল উৎপন্ন হয় না। যাই হোক, তো এটা জানার বিষয় না। মূলত আসলে আমি এখন অপশন চেক করি, দেখি যে আসলে একটা মাত্র অ্যালকিন তুমি উৎপন্ন করবে। তো 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, এটা একটু চিন্তা করো। যখন তুমি 2 ব্রোমো, মানে 1 2 3 4, তো 2 ব্রোমো 2 নম্বরে হচ্ছে তুমি ব্রোমিন দিছো, এবং 3 মিথাইল, এখানে সাপোজ মিথাইল গ্রুপ এখানে দিছো CH3। আচ্ছা, নিচেই লিখি তাহলে সুন্দর হবে। CH3। এখন কথা হচ্ছে এখানে CH3, CH CH CH3। দেখো, একটা বিষয় একটু বুঝতে চেষ্টা করো। তুমি যখন এই ব্রোমিনটা সরাবা, মানে তুমি HBr অপসারণ করবা, বিটা অপসারণ। ব্রোমিন যেই কার্বনে যুক্ত, এটা হচ্ছে আলফা কার্বন, তার পাশে কার্বনটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তো এই যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে, বিটা অপসারণ। তো হাইড্রোজেন এখান থেকে অপসারণ করলে, আমি অন্য কালোতে দেখাই, ডাবল বন্ড এখানে তৈরি হবে, ডাবল বন্ড এখানে তৈরি হবে। আর এই যে বিটা কার্বন, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাও, তাহলে ডাবল বন্ড এখানে তৈরি হবে। ঠিক আছে? ব্রোমিন তো বের হবে, মানে HBr কে তুমি বের করবা। হাইড্রোজেন কোত্থেকে বের করবে সেটা হচ্ছে বিষয়। দুই পাশ থেকে বের করতে পারো, দুইটা অ্যালকিন উৎপন্ন হবে। এখানে একটা ডাবল বন্ড দিয়ে একটা অ্যালকিন, এখানে একটা ডাবল বন্ড দিয়ে একটা অ্যালকিন। অনুরূপভাবে তুমি এইটার ক্ষেত্রে দেখবা দুইটা অ্যালকিন সম্ভব, বা এটার ক্ষেত্রে দেখবা দুইটা অ্যালকিন সম্ভব, এইটার ক্ষেত্রে দুইটা অ্যালকিন সম্ভব। কেমনে সম্ভব? আমি বিটা একটু করে দেখাই। দেখো, 1 2 3 4 5 6, তাহলে CH3 বলছে 2 ব্রোমো আছে, 2 ব্রোমো, এই 2 নম্বরে ব্রোমিন দিছো, এবং 4 নম্বরে মিথাইল দিছো CH3। তাহলে এখানে CH CH2 CH CH2, এখানে হচ্ছে CH3। তো একটু চিন্তা করো যে এখানে তুমি এইটা একটা বিটা কার্বন এবং এটা একটা বিটা কার্বন, তো বিটা অপসারণ হবে, হাইড্রোজেন দুই জায়গা থেকে, দুইটা বিটা কার্বন থেকে যেতে পারে। তো দুই দিকে এখানে ডাবল বন্ড তৈরি হতে পারে, এখানে ডাবল বন্ড তৈরি হতে পারে। সো এটা দুইটা অ্যালকিন সম্ভব। হ্যাঁ, দুইটা ভিন্ন অ্যালকিন সম্ভব। দেখো, দুইটা ভিন্ন ভিন্ন অ্যালকিন সম্ভব, বাট প্রথম এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে। কিভাবে দেখো, 2 ব্রোমো 1 2 3, 2 নম্বরে ব্রোমিন যোগ দিছো, এবং 2 মিথাইল প্রোপেন। তো মিথাইল 2 নম্বরে আবার মিথাইল গ্রুপও আছে, আর প্রোপেন মানে শিকলে 3টা কার্বন, CH3, এখানে CH3। তো এখন একটা জিনিস একটা চিন্তা করো যে এখানে তুমি, এটা হচ্ছে বিটা কার্বন,
এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তুমি ডাবল বন্ড যেখানেই তৈরি করো, তুমি যদি ডাবল বন্ড এইখানে তৈরি করো, শুধুমাত্র একটা অ্যালকিন এখানে কেন উৎপন্ন হয়? তুমি এই ডাবল বন্ড এইখানে দিলে যেই কথা, একটা অ্যালকিন উৎপন্ন হইলো। তুমি আবার ডাবল বন্ড যদি এইখানে দাও, এটা এটা একই অ্যালকিন। এখানে না দিয়ে যদি এখানে দাও, একই অ্যালকিন। এখানে না দিয়ে কোনো জায়গায় না দিয়ে যদি এখানে দাও, একই অ্যালকিন উৎপন্ন হয়। তো এখানে প্রথম অপশন দিয়ে শুধু হচ্ছে অ্যালকিন, তিনটা অ্যালকিন মনে হচ্ছে যে ৩ জায়গায় বসাইলে ৩টা অ্যালকিন, ৩ জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করলে ৩টা অ্যালকিন উৎপন্ন হবে, বাট আসলে ৩টা অ্যালকিন একই অ্যালকিন। এইজন্য আসলে এটা আসলে এক ধরনেরই অ্যালকিন। শুধুমাত্র একটা অ্যালকিনই এখান থেকে উৎপন্ন হয়। ঠিক আছে? যেকোনো এক জায়গায় ডাবল বন্ড তৈরি করবা, এটা হচ্ছে সেখান থেকে আসলে একটা অ্যালকিন উৎপন্ন হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন পরের প্রশ্নে চলে যাই আমরা। একটু লক্ষ্য করো। বলছে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোনটি হতে প্রোপাইলামিন তৈরি করা যায়? কি অ্যামিন? প্রোপাইলামিন। তো তুমি প্রথমেই প্রোডাক্ট লিখবা। CH3, CH2, CH2, NH2। এটা হচ্ছে প্রোপাইলামিন। দেখো ৩ টা কার্বন আছে এবং হচ্ছে আ একটা NH2 যে একটা হাইড্রোজেন সরিয়ে বসছে। প্রোপাইলামিন। তো প্রোপাইলামিন তৈরি করতে গেলে যেহেতু ডিগ্রেডেশন মানে হচ্ছে কমাচ্ছে। এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ মানে হচ্ছে ক্ষুদ্রাংশ হচ্ছে। কোন একটা কিছু ক্ষুদ্রাংশ হচ্ছে। তো এখানে আসলে ১ কার্বন ক্ষুদ্রাংশ করা হয়। ১ কার্বন কমানো হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় যেটা হয় যে আসলে প্রোডাক্ট ১ কার্বন কমে যায়। প্রোডাক্টে গিয়ে ১ কার্বন কমে যায়। তাহলে অবশ্যই এখানে ৪ কার্বন বিশিষ্ট কিছু একটা ছিল। ৪ কার্বন বিশিষ্ট কিছু একটা ছিল। সেটা হচ্ছে অ্যামাইড ছিল। এখানে আসলে যেটা হয় এই বিক্রিয়ায় আসলে অ্যামাইড থেকে অ্যামিন আসে। অ্যামাইড থেকে অ্যামিন আসে। তো অ্যামাইডটা আসলে এরকম যে CO, এখানে ছিল হচ্ছে NH2 এবং এখানে CH3, CH2, CH2। তো এখানে যেটা হইছে যে এই যে CONH2 এখানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ হয়ে প্রোপাইলামিন তৈরি করছে। বুঝছো? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে থাকে। সো এখান থেকে দেখো ৪ কার্বন বিশিষ্ট যৌগ থেকে আসছে হচ্ছে ৩ কার্বন বিশিষ্ট যৌগ। তো কমে গেছে না? কার্বন সংখ্যা কমে গেছে। তো কমে গেছে যেহেতু এজন্য এটাকে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে। বুঝছো? তো যদি এখানে আসলে ৫ কার্বন বিশিষ্ট কিছু একটা থাকতো, বলতো যে আ বিউটাইলামিন না পেন্টাইলামিন উৎপন্ন হবে কোন যৌগ থেকে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। তাহলে তুমি বলতা এখানে আসলে ৬ কার্বন বিশিষ্ট মানে হচ্ছে হেক্সানামাইড। হেক্সানামাইড থেকে এটা আসলে পেন্টাইলামিন তৈরি করা যাইত। বুঝছো? তো তোমাদের সময় যদি আসে যে আসলে হেপটাইলামিন তৈরি হয়, হেপটাইলামিন তৈরি হয় ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোন বিক্রিয়ক থেকে? তখন তুমি বলবা যে আসলে এখানে যেহেতু এখানে আমি হেপটাইলামিন মানে ৭ কার্বন বলছি, তাহলে এখানে তুমি বলবা যে অক্টানেমাইড, অক্টানেমাইড থেকে সম্ভব। ৮ কার্বন বিশিষ্ট অ্যামাইড থেকে তুমি আসলে ৭ কার্বন বিশিষ্ট কি পাবা? অ্যামিন পাবা। তো আশা করি বুঝাতে পারছি। পরের প্রশ্নে যাই। শেষ দিকে চলে আসছি প্রায় ১৮ নম্বর প্রশ্ন। এই যে যৌগটা, এই যৌগে এর IUPAC নাম কি? তো শুরুতে যেটা করবা, এই কার্বনগুলোকে চিহ্নিত করবা। হ্যাঁ, কার্বনগুলা চিহ্নিত করবা যেগুলোতে কোনো শাখায় কোনো কিছু যুক্ত নাই, সেগুলো একটু চিহ্নিত করবা। তো এটা যখন করবা তখন দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টা। তো ৭ টা কার্বন এভাবে সিরিয়ালি লিখে দিবা। ১, ২, ৩, ৪, ৫, ৬ এইখানে একটা লিখো ৭। সো ১ম যে কার্বনটা সেটা হচ্ছে CH3, তারপরেরটা হচ্ছে CH, এই CH এর সাথে এখানে একটা OH যুক্ত আছে। এবং এই যে CH সেটা ঠিক আছে, CH, তারপরে সেই CH এর সাথে একটা CH3 যুক্ত আছে শাখায় এবং CH2 পরেরটা লিখো CH2, পরে হচ্ছে CO, COটাকে এভাবে লিখো এবং পরে হচ্ছে CH2 অ্যান্ড হচ্ছে CH3। বুঝতে পারতেছো একটা কিটোন হবে, তাই না? কিটোন। তো এইখান হচ্ছে কোন দিক দিয়ে এখন আসলে কাউন্ট করবা? যেহেতু এটা কিটোন, তো এটা আসলে কোন দিক দিয়ে গেলে নাম্বারে কম হয়? তুমি যদি এদিক থেকে যাও 1, 2 এটা হচ্ছে ৩ নম্বরে কিটোন গ্রুপ পাওয়া যাচ্ছে। এদিক থেকে গেলে 1, 2, 3, 4 ৫ নম্বরে কিটোন গ্রুপ পাওয়া যাচ্ছে। সো ওই দিক থেকে তো যাওয়া যাবে না। যেদিক থেকে গেলে কিটোন গ্রুপকে আগে পাওয়া যায় সেদিক থেকে কাউন্ট করবা। তাহলে 4, 5, 6, 7। তো এখন তুমি দেখো যে আসলে কোনটা কয় নম্বরে পড়ছে। তো ৫ নাম্বার কার্বনে মিথাইল এবং ৬ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল। তো মিথাইল এবং হাইড্রোক্সিল এটার একটা বিষয় আছে। দেখো হাইড্রোক্সিল H এবং মিথাইল গ্রুপের M আলফাবেটিক অর্ডারে কে আগে আসতেছে? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P। তো H তো অবশ্যই আগে আসতেছে। তারপরে M। H যেহেতু আগে আসতেছে তুমি হাইড্রোক্সিকে আগে চিন্তা করবা। 6 হাইড্রোক্সি হচ্ছে এখানে আগে আসবে। 6 হাইড্রোক্সি আগে আসবে। এই যে এখানেও 6 হাইড্রোক্সি আছে। তো এইগুলা বাদ। এগুলা হচ্ছে বাদ। 6 হাইড্রোক্সি দিয়ে উত্তর শুরু হবে। 6 হাইড্রোক্সি হেপ্টা হবে অবশ্যই। এখানে ৩ টা আছে, এখানে ৪ টা। দেখো এই যে হেপ্টা এবং হেপ্টা এই ২ টার যেকোনো একটা অ্যান্সার হবে। অবশ্যই হেপ্টা দিয়ে উত্তর হবে। এটা তো এমনি বাদ। এগুলো আগে এমনি বাদ দিয়ে দিতে পারো। তো এখন কথা হচ্ছে যে ওই ২ টার কোনটা অ্যান্সার হবে? তুমি 6 হাইড্রোক্সি দিয়ে শুরু করবা। 6 হাইড্রোক্সি ৫ মিথাইল। হ্যাঁ, আগে 6 হাইড্রোক্সি বলছো। পরে হচ্ছে ৫ নম্বরে মিথাইল বলছো। কারণ কি আলফাবেটিক অর্ডার। তো ৫ মিথাইল দেন হচ্ছে ৩ নম্বরে কিটোন গ্রুপ যুক্ত আছে ৩ হেপ্টানোন। তো প্রথমটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার একটু দেখো প্রথম থেকে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো। কোনটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণের সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? আচ্ছা, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণের সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে এটা হচ্ছে লুকাস বিকারক, তোমরা জানো। তো লুকাস বিকারক এই HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড লুকাস বিকারকের মিশ্রণের সাথে কোনটা তাৎক্ষণিক বিক্রিয়া দিবে? তোমরা জানো ৩ ডিগ্রি তাৎক্ষণিক বিক্রিয়া দেয়। ৩ ডিগ্রি যে অ্যালকোহল সে আসলে তাৎক্ষণিক বিক্রিয়া দেয় এবং ২ ডিগ্রি ৫ থেকে ১০ মিনিট টাইম নেয়
এবং 1 ডিগ্রি কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। এটা তোমরা জানো। CH3 CH3 এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে তুমি যখন লুকাস বিকারক দিবা, HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যখন দিবা, তখন কি উৎপন্ন হবে? মনোযোগ দিয়ে দেখো। তখন আসলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। CH3 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 এবং এখানে Cl। এই অ্যালকাইল হ্যালাইডের কি হবে? অধক্ষেপ পড়বে এবং এটা আসলে তাৎক্ষণিক হবে। এই যে সাদা অধক্ষেপ পড়ে যায়। সাদা, সাদা অধক্ষেপ পড়ে, এটা তাৎক্ষণিক পড়ে। বুঝছো? তাৎক্ষণিক এই অধক্ষেপটা পড়ে। তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল দাও, এটা ছিল হচ্ছে 3 ডিগ্রি। তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল দাও, CH3 এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH। 2 ডিগ্রি দিলে আসলে 5 থেকে 10 মিনিটে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি। আর যদি তুমি 1 ডিগ্রি দাও, 1 ডিগ্রি সেটা আসলে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। কক্ষ তাপমাত্রায় সেটা আসলে বিক্রিয়া করবে না। বাট তুমি যদি আসলে ধীরে, ধীরে বিক্রিয়া করো, ধীরে, ধীরে উত্তপ্ত করো, দেন আসলে অ্যালকাইল হাইড্রেট অনেকক্ষণ পরে অ্যালকাইল হাইড্রেট পদক্ষেপ পরে, বাট আসলে সেটা অনেক দেরি হয়। এভাবে তুমি আসলে পার্থক্য করতে পারো যে আসলে কোন অ্যালকোহলটা কয় ডিগ্রি। তুমি যদি একটা অ্যালকোহল নাও, একটা অ্যালকোহল নিছো, হ্যাঁ? একটা অ্যালকোহল নিছো, সেটার সাথে আসলে সেটার সাথে তুমি কি দিছো? লুকাস, লুকাস বিকারক দিছো। দেওয়ার সাথে, সাথে তাৎক্ষণিক পদক্ষেপ পড়ছে। তাহলে তুমি বুঝে নিবা যে এই অ্যালকোহলটা 3 ডিগ্রি। ওকে। বুঝতে পারছো? এখন তুমি খুঁজবা যে সে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে 3 ডিগ্রি। এখন 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা সেটা তোমাকে খুঁজতে হবে। তো দেখো এইটা তো প্রথমে 3 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল। OH যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে এজন্য 1 ডিগ্রি। এইটা হচ্ছে এই যে OH, সে যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন সরাসরি 2টা কার্বনের সাথে যুক্ত। এজন্য এটা হচ্ছে 2 ডিগ্রি। আর তুমি দেখো উপরেরটা, এই যে OH, সে যে কার্বনের সাথে যুক্ত, মানে যে এই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত বলতো? একটা কার্বনের সাথে। এইজন্য এটা হচ্ছে 1 ডিগ্রি। এবং এই যে বি অপশন দেখো, এই যে OH, সে আসলে যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত। কয়টা? সে সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত। কারণ দেখো এই যে এই একটা এবং এই যে এখানে যেটা সেটার সাথে যুক্ত। আমি যদি এটা মুছে দেখাই, এটা একটু এঁকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো বি নাম্বার অপশন হচ্ছে CH3 সি, এরপরে হচ্ছে CH3 যদি এভাবে লিখো, CH3 এখানে আছে শাখায়। হ্যাঁ? আরেকটা হচ্ছে CH2 CH3 শাখায় আছে হচ্ছে CH3 এবং OH। দেখো OH কেও ব্র্যাকেটে লিখছে, আমি একটু মুছে দেই যাতে ক্লিয়ার দেখা যায়। OH কেও ব্র্যাকেটে লিখছে, CH3 কেও ব্র্যাকেটে লিখছে। তার মানে এই কার্বনের সাথে CH3 ও শাখাতে আছে, OH টাও শাখাতে আছে। বুঝতে পারছো? OH ও শাখাতে আছে, CH3 ও শাখাতে আছে। এইজন্য এখানে যে কার্বনটা, একটু লক্ষ্য করো, এখানে যে কার্বনটা সে আসলে 3 ডিগ্রি কার্বন। কারণ এই কার্বনের সাথে 3টা কার্বন সরাসরি যুক্ত আছে। আশা করি বুঝাইতে পারছি তোমাকে। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখো। sp সংকরিত কার্বনের অসংকরিত p অরবিটালের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? তো sp সংকরিত কার্বনের অসংকরিত p অরবিটাল, এই দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি সেটা একটু দেখো। sp সংকরিত একটা যৌগ লিখো তো, CH ট্রিপল বন্ড CH ইথাইন, তাই না? তো এখানে যে কার্বন, এই কার্বন এখানে ট্রিপল বন্ড যেহেতু, মানে sp সংকরিত, এবং sp মানে হচ্ছে দুইটা sp, একটা s এবং একটা p মিলে আসলে দুইটা sp অরবিটাল তৈরি করে। তো sp অরবিটাল একটা এখানে দিবা, একটা sp অরবিটাল, হ্যাঁ, 2টা স্পিয়ার অরবিটাল থাকবে, একটা স্পিয়ার অরবিটাল এইখানে, একটা এইদিকে। আর এটারও একটা এইখানে, একটা হচ্ছে এইদিকে। যদি একটু দূরে হয়ে গেছে, এটা একটু কাছে লিখো, এইখানে লিখো। সো এইভাবে হচ্ছে ওভারল্যাপ হয় এটার সাথে এটা, একটা sp এইদিকে। এগুলো আসলে sp অরবিটাল, ঠিক আছে? দেখো একটা কার্বনের 2টা করে sp। তাহলে sp মানে হচ্ছে একটা s এবং একটা p মিলে 2টা sp অরবিটাল তৈরি করে। আর sp2 মানে একটা s 2টা p মিলে 3টা sp2 অরবিটাল তৈরি করে। আর sp3 মানে একটা s 3টা p মিলে 4টা হাইব্রিড sp3 অরবিটাল তৈরি করে। তো ঠিক আছে? এখন এটার সাথে হাইড্রোজেন এসে, হাইড্রোজেন এখানে ওভারল্যাপ করে, বুঝছো? হাইড্রোজেন এসে এখানে ওভারল্যাপ করে। হাইড্রোজেনের যে এস অরবিটাল গোলাকার, সে আসে এখানে অ্যাটাক করে, ওভারল্যাপ করে। এখানে হাইড্রোজেন এভাবে ওভারল্যাপ করে। ঠিক আছে? তো এরপরে অসংকরিত যে পি অরবিটাল, অসংকরিত পি অরবিটাল এইভাবে থাকে। এভাবে অসংকরিত পি অরবিটাল থাকে। যদি এখানে আসলে পিএক্স পিজেড দুইটা অসংকরিত পি অরবিটাল থাকে, এটা আসলে এইভাবে দেখাইতে পারো। ঠিক আছে? একটু সাদা কালার দিয়ে এখানে একটু বা নীল কালার দিয়ে দেখাই দিই। তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। তো দেখতে পারতেছো এখানে আসলে অসংকরিত পি অরবিটাল দুইটা করে আছে। এখানে যে এই যে বলছে যে sp সংকরিত কার্বনের অসংকরিত p অরবিটাল দুইটার মধ্যবর্তী কোণের মান কত? এই যে এইটা এই p এবং এই p, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? এটাই বুঝাতে চাইছে। মানে এখানে এই p অরবিটাল এবং এই যে এখানে যে p অরবিটাল, আসলে টোটালি ভিন্ন অ্যাক্সিসে আছে, এজন্য 90 ডিগ্রি। হ্যাঁ? উপরে এটা থাকে এবং এটা এখানে থাকে। এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। বুঝছো? আশা করি বুঝাতে পারছি। মানে এটা আসলে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 3D স্ট্রাকচার একটু খেয়াল করলে বুঝতে পারবা। তো এভাবে আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবা। তো সবাই আশা করি আমার ক্লাসগুলো বুঝতে পারছো, এবং কমেন্টে জানাও যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। কোনো কনফিউশন থাকলে বলো। এন্ড হচ্ছে নেক্সট কোন ক্লাস চাও সেটাও একটু জানাই দিতে পারো, বা ক্লাস শেষে ডান লিখতে পারো কমেন্টে। হ্যাঁ, ডান লিখে দিবা, বা হচ্ছে যে ভাইয়া ক্লাস বুঝতে পারছি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে তুমি বুঝতে পারছো। এন্ড হচ্ছে আমি পরবর্তীতে আরো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।